মাটিতে মিশিয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার হুঙ্কার বিক্ষুব্ধদের। শেখ পরিবারের নামে স্থাপনা ও নামফলক উচ্ছেদ। গত ১৬ বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে। এটা হচ্ছে অতীত এবং সামনে যারা আগুয়ান তাদের জন্য লাল সংকেত। ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিবৃতি। শেখ হাসিনার উস্কানি বন্ধ করতে সতর্ক করা হলো দিল্লিকে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। গণতন্ত্রের যাত্রাপথে বড় বাধা হতে পারে ৩২ নম্বরের বিশৃঙ্খলা। মন্তব্য মেজর হাফিজের। ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। শেখ হাসিনার বিচার দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ। সার্জিসের আশ্বাসে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার। বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার আর কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেটে পড়ছেন উপস্থিত মানুষরা। বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল, দেখে মনে হয় এক যুদ্ধ বিধ্বস্ত স্মারক। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই ৪০ ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা। ৫ ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন ৪ জনে। বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা। যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন। বাদ যায়নি আঙ্গিনার নারিকেল গাছের নারিকেলও। বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন, এই দেশে স্বৈরাচারী বা খুন গুম আয়নাঘর করে কেউ রক্ষা পাবে না। শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক। আলেমুলামাদের যে নির্যাতন করছে, এই আলেমুলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে। মূল ভবনে তখনও থেমে থেমে হুইল এক্সক্যাভেটর দিয়ে চলছে ভাঙ্গার কাজ। আশেপাশে মানুষের ঢল। আওয়ামী লীগ শাসনামলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে ১৭ বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে। ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয়, কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি। শিক্ষার্থী জনতার দাবি, আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ৩২ নম্বরে আছেন সহকর্মী তাজনুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুল, ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি কি এখনো রয়েছে? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? না দেখুন, ভাঙচুর বলা যায় যে এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে দেখেছিলাম যে বড় বড় হাতুড়ি নিয়ে অনেকে কিন্তু ৩২ নম্বর যে বাড়িটি সেখানে কিন্তু বেশ কয়েকটি তলায় তারা ভাঙচুর চালাচ্ছিল। তবে তার পরবর্তী সময় যে ঘটনা প্রবাহ সেটি হচ্ছে যে পাশেই রান্নাবান্নার আয়োজন চলছিল এবং সেই রান্নাবান্না প্রায় সমাপ্ত, যার কারণে আশপাশে যে মানুষগুলোকে আপনি দেখছেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুরো রাস্তা ধরে, রাস্তার দুধার ধরে। এই মুহূর্তে কিন্তু খাওয়ার আয়োজনটি শুরু হবে। অর্থাৎ যেই রান্না সন্ধ্যা থেকে হয়েছে, এখানে একটি গরু জবাই করা হয়েছিল,
সেই গরু রান্না করা হয়েছে, খিচুড়ি রান্না করা হয়েছে। সব মিলিয়ে এক রকমের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যেই ছাত্র জনতার মধ্যেই যারা কিনা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা এই মুহূর্তে এই খাবার বিতরণের কাজে অংশ নেওয়ার জন্যে সারিবদ্ধভাবে সবাইকে দাঁড় করাচ্ছেন। সব মিলিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর ধরে যদি বলি, তবে এই মুহূর্তে ভাঙচুরের যে কার্যক্রম সেটি বন্ধ। কোনো রকমের এক্সকাভেটর কিংবা বুলডোজার আজকে আর আনা হয়নি। তবে হাতুড়ি দিয়ে যেই ভাঙচুরগুলো হচ্ছিল, অনেকেই দেখছিলাম যে বিভিন্ন রকমের সরঞ্জামাদি, বিশেষ করে ধাতব এবং লোহার যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো খুলে নিয়ে যাচ্ছিল, সেগুলো এখন বন্ধ হয়েছে। এখন রাত্রের এই শেষ অংশে এসে তারা এই খাবারের আয়োজনটি সম্পন্ন করবেন এবং তারপরে তারা হয়তো তাদের নিজেদের যে গন্তব্য অর্থাৎ বাসা, সেইখানে হয়তো পরবর্তী সময়ে এই কার্যক্রম শেষ করে তারা ফিরে যাবেন। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর শেষে আগুনও দেয়া হয়েছে ভবনটিতে। এর আগে বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বুলডোজার দিয়ে কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়। এর আগে দুপুরে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। পিরোজপুরের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ব্যারিস্টার শম ও রেজাউল করিমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বগুড়া জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সংগঠন তিনটির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই ভবনগুলো। সাভারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করেছে ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে মারামারি হয় ছাত্রদের। আহত হয় বেশ কয়েকজন। রাতে সাভারের হেমায়তপুর এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অংশ বিশেষ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়েছে। রাত 9টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে শেখ মুজিব, শেখ কামাল ও শেখ মনির মুরাল ভেঙে দেওয়া হয়। রাতে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদর উপজেলা পৌর শহরের জেলা পরিষদ ডাং বাংলো চত্বরে স্থাপিত শেখ মুজিবের মুরাল, আর্ট গ্যালারি এলাকায় শেখ কামাল ও জেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবের মুরাল ভেঙে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। মানিকগঞ্জে ছাত্র জনতার ব্যানারে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা 7টার দিকে এই কর্মসূচিতে যোগ দেয় শত শত ছাত্র। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধীরা বিভিন্ন স্লোগান দেয়। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় 2 তলায় বাড়িতে ভেকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করছে তারা। এছাড়া বিকেলে জামালপুরের নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। পাবনার ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানের বাড়ি ভাঙচুর করেছেন ছাত্র জনতা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 4টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। বিকেলে ঝিনাইদহে শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। এরপর দেয়া হয় আগুন। ছাত্ররা বলেন, ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য দেশে থাকতে পারে না। যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় মুরাল স্থানে 24 গণ অভ্যুত্থানে নিহত যশোরের 2 শহীদের নামে
স্মৃতি মুরাল নির্মাণের ঘোষণাও দেয়া হয়। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে। বিকেলে কুড়িগ্রাম পৌরসভা, জেলা পরিষদের সামনে এবং শহরের প্রবেশ পথে শেখ মুজিবুর রহমানের বড় মুরাল সহ 3টি মুরাল ভেঙে ফেলা হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া একই এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল ওদুদের বাড়িতেও ভাঙচুর করা হয়। এছাড়া গাইবান্ধা, ভোলা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয়েও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে প্রধান উপদেষ্টার কার্যালয়। দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনগণের এই ক্ষোভ বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। এই ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কূটনৈতিক পত্র হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাত 9টায় ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত পেরিয়ে বৃহস্পতিবার দিনেও চলে এ কার্যক্রম। ছাত্র জনতার এই বুলডোজার কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত বললেও এর দায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগেও ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে না পারেন সেজন্য দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা। তারপরও তা বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি। এখন আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই, একটি হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। ধানমন্ডি 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আলোচনায় বাংলাদেশ। এমন যেন আর না হয় সেদিকে সরকার নজর রাখবে বলেও জানান উপদেষ্টা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। মূলত শেখ হাসিনার লাগামহীন বক্তব্যে জনমনে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এসব ঘটছে বলেও দাবি তৌহিদ হোসেনের। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার 1.5 মাস পরও তার কোনো জবাব পায়নি ঢাকা। সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার মতো ঘটনায় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেয়ে স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার বিষয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে উস্কানি দিচ্ছেন, ওই অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। জুলাই অভ্যুত্থানের 6 মাসেই গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রাপথে তৈরি করতে পারে বাধা। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব।
আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। বিশৃঙ্খলা তৈরির পেছনে ভারত হস্তক্ষেপ করছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। জানান, ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে তুলতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নতুনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। বিগত ১.৫ দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। অধ্যক্ষের কাছে দিয়েছে স্মারকলিপিও। যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মিছিল ও স্মারকলিপি দেয় ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচারের দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের স্বজনরা। এ বিষয়ে রবিবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর অবরোধ তুলে নেন শহীদ পরিবারের সদস্যরা। আমার বড় ছেলে ফতন ছেলে আমার করে কামাই রুজি করে খাওয়াইতো, দিত, চাইতো। আজকে আমার করে কেউ দিব না, কেউ চাইব না। শাহবাগ মোড়ে বসে শহীদ পরিবারের স্বজনদের কান্না, এই আকুতি সন্তান হারানোর বেদনায়, এই ক্ষোভ স্বামী হত্যার বিচারের দাবিতে। আমাদের বুকটা খালি হয়ে রইল, হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই ধন্যবাদ আছে, ওইখানে ধন্যবাদ আছে। উনি নাই আজকে 6 মাস, আমার ছেলে হেলিকপ্টারে সাউন্ড পেলেও আতঙ্কে থাকে। সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। রাস্তায় বসে পড়লে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা। আজকে উনি আমাদের সাথে দেখা করারই সময় পায় না। কেন? শহীদ ফ্যামিলির সাথে বসুন, আপনার প্রতিনিধি নিয়ে আপনি এখানে আসুন। দাবি জানান শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে হবে। 6 মাসেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। খুনি হাসিনা সে আমার ছেলেকে গুলি করে মারছে, তার বিচার আমরা চাই। আমরা টাকা পয়সা চাই না, আমরা শুধু বিচার চাই। আমাদের ছেলে হত্যাকারীর এখনো কোনো বিচার শুরু হয় নাই, এখনো কোনো আসামি ঠিকমতো ধরা হয় নাই। এ সময় শহীদ পরিবারের সদস্যরা নানা রকম হয়রানির কথা তুলে ধরেন। বলেন, আসামি গ্রেফতার না হওয়ায় দেখা দিয়েছে নানান শঙ্কা। আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে, আমি এগো বিচার চাই। বাংলার মাটিতে হাসিনার আইনা বিচার করা হোক, আমরা এটা চাই। বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন আন্দোলনকারী শহীদ পরিবারের সদস্যদের কাছে। প্রধান উপদেষ্টা আগামী রোববার তাদের সাথে বৈঠকে বসবেন জানিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। তবে এমন ঘোষণা তো আশ্বস্ত হতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারী শহীদ পরিবারের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণের আশ্বাস মেলায় প্রায় 7.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অর্থের বিনিময়ে ভারত ও বেলজিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়াও রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলো খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এসব কথা জানান।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পরই নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দুদক বলছে প্রতিবারই অপ্রয়োজনীয় ও বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2013-তে সফরসঙ্গী 134 জন হলেও 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 227 জনে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ আছে লবিস্ট নিয়োগ করে বিপুল অর্থের বিনিময়ে ভারতের ত্রিপুরা ও বিশ্বভারতীয় সহ 3টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও কিনেছেন পলাতক শেখ হাসিনা। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, রাষ্ট্রীয় সফরের নামে বিশাল বহরসহ বিদেশ ভ্রমণেও শত কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা। শেষ 5 বছরই এই পরিমাণ 250 কোটি টাকারও বেশি। প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টে। বৃহস্পতিবার রাজ্যসভায় এই ইস্যুতে কথা বলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করেন এক আইন প্রণেতা। জবাবে কীর্তিবর্ধন সিং বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল, তবে এই ইস্যুতে এখনও ভারত সরকার সাড়া দেয়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয়। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশের নির্দেশ দেন। এদিকে রায়ের প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন নিয়োগ বঞ্চিতরা। 2024 সালের 31 অক্টোবর প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ফলাফল। নানা ধাপ পেরিয়ে চাকরিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিল উত্তীর্ণরা, কিন্তু হাইকোর্টের একটি রিটের কারণে ঝুলে যায় নিয়োগ। আদালতের রায়ে তাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এসব চাকরি প্রার্থী। কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রায় আধা ঘন্টা ধরে চলে প্রতিবাদ। হাইকোর্ট প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে পুলিশ এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে এবং এই সরকারের রেজাল্টে দিচ্ছে। অধিদপ্তর এই রেজাল্ট দিচ্ছে, তাহলে সেটার অধিদপ্তর সেটার ভুক্তভোগী কেন আমরা হব? বিধান রঞ্জন রায় আমাদের বলছে তোমরা একজনও বাদ যাবে না। হাইকোর্ট থেকে সরিয়ে দেয়া হলে নিয়োগ বঞ্চিতরা গিয়ে অবস্থান নেন সচিবালয়ের সামনে। পুলিশ সরিয়ে দিতে গেলে সেখানেও বাধে বাকবিতণ্ডা। একটা স্বাধীন দেশে একটা নারীর কি কোনো ইয়ে নাই? এখন আমরা কেন ফ্যামিলির কাছে মুখ দেখাবো? আমরা এখন মেলাটা করে ভাইয়াছি, আমরা মেডিকেল করছি, আমরা যোগদান করব এক সপ্তাহ পরে। কেন আমাদের রেজাল্ট বাতিল করছেন? রিটকার ইয়াসিনের আমাদের কাছে একটা রেকর্ড আছে, ভয়েস রেকর্ড। ও আগে থেকেই ওদের সাথে বিচারপতির আগেই কথা হয়েছে, বলতেছে যে সবকিছু ওদের পক্ষে, সবকিছু ওদের আমলে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 30 জনের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে রায় নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রিটকারীর দাবি, গত বছরের জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এরপরেও ফলাফলে দেখা যায় 80%ই নিয়োগ দেয়া হয় কোটার ভিত্তিতে। এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে 6531 জনকে নিয়োগ দেওয়া হয়। এই আদেশটাকে আমরা নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জন্য একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন হিসাবে দেখছি। তবে এর আগে কয়েক ধাপে বিভিন্ন জেলায় সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পান অনেকেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে নৌ পরিবহন উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা। বন্দরে বেসরকারীকরণ চেষ্টার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে দেশের ক্ষতি হয় এমন কিছু না করার আশ্বাস দেন উপদেষ্টা। পাশাপাশি টেকনাফের ঘুমধুমে নতুন স্থলবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। সকালে চট্টগ্রাম বন্দরে কারশেড ও নিলাম শাখা পরিদর্শনে গেলে নৌ পরিবহন উপদেষ্টাকে ঘিরে ধরে বিভিন্ন দাবি জানান বন্দর শ্রমিক দলের নেতাকর্মীরা। বন্দরের নিউমুরিন কন্টেইনার টার্মিনাল ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়া এবং বন্দর বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন শ্রমিক দল নেতাকর্মীরা। ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য ইতিপূর্বে সালমানে প্রমাণ গংরা চেষ্টা করেছিল, আর তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমান উপদেষ্টা এবং কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। ইনভেস্ট করে তারা আসুক, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা আমাদের বন্দরের অর্থায়নে, আমাদের নিজের অর্থায়নে তৈরি, সেখানে আমাদের আপত্তি। পরে গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন উপদেষ্টা। শ্রমিকদের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশ ও জনগণের জন্য ক্ষতি হয় এমন কিছুই করবে না সরকার। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, আমরা দেশের ক্ষতি হোক এরকম কোনো কিছু করতে রাজি, আমি রাজি নেই। আমরা যা করব দেশের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য এবং শ্রমিকদের যাতে কল্যাণ হয় সেটার জন্য। পরে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন জেটি পরিদর্শন করেন নৌ উপদেষ্টা। এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যের সাথে বাণিজ্য বাড়াতে টেকনাফের ঘুমধুমে স্থলবন্দর নির্মাণ পরিকল্পনার কথা জানান তিনি। মিয়ানমারে যাই থাকুক না কেন, আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে, যেহেতু ওখানে রোহিঙ্গারাও ওখানে ওই এলাকার, তো কাজে ওইটাও দেখবো যে একটা ভবিষ্যতের প্ল্যান করে রাখবো, যদি দরকার হয় তাহলে ওখানে একটা পোর্ট করব। অকার্যকর ও অলাভজনক স্থলবন্দরগুলো বন্ধের ব্যাপারে সরকার ভাবছে বলে জানান উপদেষ্টা। আমি 8টা পোর্টকে আইডেন্টিফাই করেছি, স্থল পোর্ট, যার 1 পয়সা আমদানি নেই। এত বছর প্রায় 10 বছর মতো হয়ে গেছে, 1টা পয়সার আমদানি নেই, অথচ আমরা রাজস্ব থেকে খরচ করছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে থামার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়, উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা দরকার। এছাড়া অভ্যুত্থানের ফসল কোনো কর্মকাণ্ডের মাধ্যমে নষ্ট না করার আহ্বানও জানান তিনি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, হেফাজতে রেখে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ডে চাওয়া হতে পারে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মেহের আফরোজ শাওনের পৈতৃক বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা। ষষ্ঠ দিনে বিকেলের পরপরই পাঠকদের সমাগমে মুখর বইমেলা প্রাঙ্গণ। বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে পছন্দের বই বেছে নিচ্ছেন পাঠকরা। এবারের বইমেলায় বইয়ের কাটতি নিয়ে বেশ আশাবাদী বিক্রেতারাও। সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা। বিকেলের পর থেকেই বইমেলায় নামে পাঠক দর্শনার্থীদের ঢল। সন্ধ্যার পরপরই পাঠক সমাগমে পরিপূর্ণ হয়ে যায় বইমেলার আনাচে কানাচে। প্রতিদিনই বইমেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন সব বই। পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের খোঁজে প্যাভিলিয়ন থেকে প্যাভিলিয়ন ঘুরে বেড়াচ্ছেন পাঠকরা। উপন্যাসগুলো পছন্দ করি, আর হুমায়ুন আহমেদের লেখা বইগুলো আমার বেশি পছন্দ হচ্ছে উপন্যাস পড়া, আর আমি উপন্যাস করছি রোমান্টিক, যে তারপর লাভ স্টোরি, সব তো আমি খুঁজছি। বই হচ্ছে সবগুলো এখন বাবুর জন্য কিনা হয়েছে, আমাদের জন্য এখনো কিছুই কিনা হয়নি। আর আমার হচ্ছে রহস্যজনক বই খুব ভালো লাগে। এবারে বই মেলায় তো এখনো মাত্র শুরু হয়েছে, তো
ঘুরে ঘুরে দেখতেছি আর কি। বইমেলার ৬ষ্ঠতম দিনে বেচা বিক্রিও জমে উঠেছে বেশ। সামনের দিনগুলোতে ধীরে ধীরে পাঠকের সংখ্যা বাড়ার পাশাপাশি বইয়ের কাটতিও বেশি হবে প্রত্যাশা বিক্রেতাদের। যে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বেচাকেনা হচ্ছে শুরুর দিন থেকেই, আর আশা করছি এটা আরও বাড়বে দিনে দিনে। আলহামদুলিল্লাহ এই দিকটা দিয়ে অনেক ভালো আমরা বিক্রি করতেছি, যেমন ধ্রুপদী সিরিজগুলো বেশি চলতেছে বা কিছু নতুন বই আসছে এগুলা বেশি যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আর কি, হয়তো কালকে আরও ভালো হবে শুক্রবার ছুটির দিনগুলোতে। বৃহস্পতিবার আরও ৮০টি বই এসেছে বইমেলায়। এ নিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো ২৭০টি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এবার ২১শে পদক প্রদান করা হবে। সচিবালয়ে এই কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান এবছর ২১শে পদক পাচ্ছেন মানবাধিকার ও সাংবাদিকতায় আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় দৃক গ্যালারি এমডি ডক্টর শহীদুল আলম, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর ও হেলাল হাফিজ মরণোত্তর। এছাড়া সমাজসেবায় ইউসুফ চৌধুরী মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রজনক মেহেদী হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন, সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর, চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর। ২১শে পদক পাচ্ছেন। এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। অভ্রজনক মেহেদী হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ২১শে পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, দৃকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনাও বাংলাদেশের। সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দার। সিনিয়র সচিব পদমর্যাদার নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনির হায়দার বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। অচিরে দেশে ফিরে তিনি এই পদে যোগদান করবেন। দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, জায়দিন, ইত্তেফাক এবং মানব জমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন মনির হায়দার। বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে লিয়াজ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন। অনুষ্ঠিত হলো সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে গত ২ দশকের অর্জনসমূহ উদযাপন করতে ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক AK আজাদ খান। বিভিন্ন গবেষণালব্ধ ফলাফলগুলোকে যেন মানুষের প্রতিদিনের জীবনাচরণের অন্তর্ভুক্ত করে সকলের সুস্থ জীবন নিশ্চিত করা যায় তা নিয়ে গবেষণা করতে CIPRB-কে পরামর্শ দেন প্রধান অতিথি। জনস্বাস্থ্য গবেষণার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছে ২১৯টি গবেষণাপত্র। রাজধানীর ভাটারায় গৃহকর্মী কল্পনা নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং কোনো অর্থের লোভ দেখিয়ে যেন আপোষ মীমাংসা করতে না পারে সে বিষয়ে তার বাবা মায়ের প্রতি আহ্বান জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার বিকেলে নির্যাতিত গৃহকর্মী কল্পনাকে দেখতে এসে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কথা বলেন তিনি। আরও বলেন, গৃহকর্মী কল্পনাকে যারা নির্যাতন করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কল্পনার পরিবারে হাতে 25,000 টাকার একটি চেক তুলে দেন এবং গৃহকর্মী কল্পনার লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করেন। ধর্ষণ এবং নির্যাতনের শিকার হয়ে যারা আসেন তাদেরকে কিভাবে আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে অধীনস্থদের নির্দেশ দেন উপদেষ্টা। এক্ষেত্রে যারা চিকিৎসা নিতে আসবে তাদের খোঁজ খবর নেয়ার নির্দেশও দেন তিনি। শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়। আয়োজকরা জানান, স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর AII শিফা এর মাধ্যমে এই আয়োজন করা হয়। শিফার মোবাইল মেডিকেল বাসটি হল, TSC এবং বিভিন্ন হলের খেলার মাঠ ঘুরে শিক্ষার্থীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে। ক্যাম্পাসের 7টি পয়েন্টে ক্যাম্প বসানোর বেশিরভাগ শিক্ষার্থী সেবা নেওয়ার সুযোগ পেয়েছেন। মেডিসিন, স্কিন, ডেন্টাল, নাক, কান, গলা ও গাইনি বিষয়ে প্রতিদিন গড়ে প্রায়
500 শিক্ষার্থী সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। এই প্রচেষ্টা কেবল একটি ক্যাম্প নয়, বরং একটি টেকসই স্বাস্থ্য আন্দোলনের সূচনা উল্লেখ করে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই যাত্রা অব্যাহত থাকবে। গত 30 জানুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। মেডিকেল সেন্টারেরও এত বেশি সক্ষমতা নাই, কিন্তু যখন এরকম আমাদের দোরগোড়ায় এরকম মেডিকেল সেবা আসে আমাদের মানে অনেক উপকারী হয়। এরকম সার্ভিস ঢাবিতে কখনো আমার ইউনিভার্সিটি লাইফে পাইনি, তো এটা আসলে খুবই ভালো লাগছে এরকম একটা উদ্যোগ। 7 দিনব্যাপী আমাদের এই ক্যাম্প চলছে। এখানে প্রায় প্রতিদিনই আমাদের 400 থেকে 500 জন পর্যন্ত মেডিকেল সার্ভিস নিছে এবং আমরা ফ্রি মেডিসিন সেবা এবং ডক্টর সেবা দিয়েছি। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে অভিযানে আবারও আটক করা হলো 9 বাংলাদেশি সহ কমপক্ষে 58 অনুপ্রবেশকারী। বুধবার মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের একটি ফুড কোর্টে এই অভিযান চালানো হয়। যৌথভাবে অভিযান পরিচালনা করেন ইমিগ্রেশন বিভাগ ও জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স সহ বিভিন্ন অপরাধ দমনকারী সংস্থার 95 জন সদস্য। এ সময় 102 অভিবাসীর নথিপত্র যাচাই করে বিভিন্ন অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের জেরে 58 জনকে আটক করা হয়। বাংলাদেশি অভিবাসীদের পাশাপাশি আটক হয় মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও ভিয়েতনামের নাগরিক। পরবর্তী তদন্তের জন্য আটককৃতদের রাখা হয়েছে সেলাঙ্গোর রাজ্যের বুকিত জলিল ডিটেনশন ক্যাম্পে। জার্মানিতে শুরু হয়েছে একাদশ আন্তর্জাতিক এশিয়া অ্যাপারেল এক্সপো 2025। বুধবার থেকে আরম্ভ হয় 3 দিনের এই মেলা। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে জার্মানির ডুইসেলডর্ফ শহরে শুরু হয়েছে 3 দিনব্যাপী বস্ত্রশিল্প মেলা আন্তর্জাতিক এশিয়া অ্যাপারেল এক্সপো। মেলায় অংশ নিয়েছে বাংলাদেশও। আমরা যেহেতু এক্সপোর্ট বেনিফিট দিচ্ছি, বেসিক্যালি D2 বেনিফিট পাচ্ছে বায়াররা, সো এটা তাদের খুব অ্যাট্রাক্ট করছে। অ্যান্ড দিস মেলা কমিটি আমাদের জন্য স্পেশালি বাংলাদেশ বুথকে প্রমোট করছে তারা। সো বাইরে একটা তারা বুথ রেখেছে যেখানে বাংলাদেশকে স্পেশাল কান্ট্রিকে তারা প্রমোট করছে। আমরা বাংলাদেশের চরের মেয়েদেরকে নিয়ে কাজ করি, গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম জেলার, এবং আমরা এখানে আসলে যেটা করি আমরা পিওর সব সিল্ক অ্যান্ড কটন মানে সুতা নিয়ে কাজ করছি, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হাতে তৈরি, মানে হ্যান্ডলুমে তৈরি, এবং অল আর ন্যাচারাল ডাই মানে প্রাকৃতিক রং দিয়ে রং করা, এবং প্রত্যেকটা এমব্রয়ডারি বা যাই কিছু করা হচ্ছে সবকিছুই হাতের বানানো। বাংলাদেশের এই যে পণ্যগুলো আছে এটাকে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। স্কয়ার রিসোর্সেস, MBL অ্যাসোসিয়েট সহ বাংলাদেশের অন্তত 20টি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আয়োজনে। প্রবাসী দেশীয় পণ্য পরিচিতি ও প্রদর্শনের পাশাপাশি অন্যান্য দেশের ক্রেতা ও ব্যবসায়ীদের সাথে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। আজকে প্রথম দিন, তো আই হোপ যে আরো কাস্টমার আসবে এবং ভালো একটা কমিউনিকেশন হবে। বিশ্বের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বায়াররা যাতে এখানে আসতে পারেন, তার সাথে পরিচিত হতে পারেন এবং পণ্যের অর্ডার দিতে পারেন, এটাই আসলে মূলত চাওয়া আমাদের। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ ব্যবসায়ীদের জন্য খুলে দেওয়া যেতে পারে ব্যাপক সম্ভাবনার দুয়ার। মেলা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বিপিএল এর গ্র্যান্ড ফিনালে আজ দলীয় শক্তি, ফর্ম সবকিছুর বিচারে টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ফেভারিট ফরচুন বরিশাল। অন্যদিকে মাঝারি মানের দল নিয়ে পুরো আসর জুড়ে ভালো পারফর্ম করে বরিশাল অধিনায়ক তামিম সহ সবারই সমীহ আদায় করে নিয়েছে চিটাগং কিংস। তবে ইনজুরিতে এই ম্যাচে আলিস আল ইসলামের খেলা নিয়ে আছে শঙ্কা। মিরপুরে আজ সন্ধ্যা 6টায় শুরু হবে ফাইনাল মহরণ। বিপিএলের এই ট্রফিটা শেষ পর্যন্ত উঠবে কার হাতে? টস জয় মানে কি ম্যাচ জয়? বিপিএলের শেষ চারের লড়াই দেখে অন্তত সেটাই মনে হচ্ছে। ভিন্নভাবে বলতে গেলে আগে ব্যাটিং করাটাই যেন কাল। ঢাকায় বিপিএলের শেষ পর্ব ফেরার পর থেকে পিচ থেকে বাড়তি সহায়তা পাচ্ছে বোলাররা। তাই তো বরিশাল চট্টগ্রাম গ্র্যান্ড ফিনালেতে টস জয় হতে পারে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। খেলা হবে মিরপুরের 6 নম্বর উইকেটে। তবে দলীয় শক্তি, ফর্ম এইসব বিচার করলে ফেভারিট হিসেবে মাঠে নামবে ফরচুন বরিশাল। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত, রিশাদ হোসেন, তাইজুলের মতো দেশি তারকাদের পাশাপাশি বিদেশিরাও অভিজ্ঞ ও পরীক্ষিত। দাভিদ মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, জেমিসনের মতো ক্রিকেটাররা নিজেদের দিনে একাই ব্যবধান গড়ে দিতে পারেন। এবারের আসরে এখন পর্যন্ত 13 ম্যাচ খেলে 10টিতেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। চট্টগ্রামের বিপক্ষে 3 দেখায় 1 হারের বিপরীতে 2 জয় তামিম ইকবালের দলের। আমরা লাস্ট ম্যাচও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট
players in the world, but on the day কে ভালো এক্সিকিউশন করতেছে দ্যাটস ম্যাটার্স। সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে উই শুড নট ডু এনিথিং ডিফারেন্ট জাস্ট বিকজ টুমরো ইজ দ্য ফাইনাল। উই শুড বি অ্যাজ কাম অ্যাজ পসিবল, যে জিনিসটা আমরা 13-14টা ম্যাচে করেছি। কাগজ কলমের শক্তিতে অনেকটা পিছিয়ে থাকলেও চট্টগ্রাম ভালো ক্রিকেট খেলছে আসর জুড়ে। বিশেষ করে শামীম পাটোয়ারি দারুণ পারফর্ম করছেন এবারের বিপিএলে। তবে ভালো করতে দুই ওপেনারের রান পাওয়াটাও খুব জরুরি। তবে ফাইনালের আগে বড় এক ধাক্কা খাচ্ছে চট্টগ্রাম। স্পিনার আলিস আল ইসলাম পড়েছেন ইনজুরিতে। মিস্ট্রি এই বোলারের ম্যাচ খেলার সম্ভাবনা খুবই কম, কিন্তু এইসব সমীকরণ ভুলে ফাইনাল জয়ের দিকেই কেবল মনোযোগ দিতে চায় কিংস ম্যানেজমেন্ট। উইথ অল দ্য অবস্টাকলস, মাঠের বাইরের সব কিছু ছাপিয়ে আর কি প্লেয়াররা উজাড় করে দিয়েছে, এবং ফুল ক্রেডিট গোস টু দ্য প্লেয়ার্স। তারা যেভাবে আসলে স্টেপ আপ করেছে, এভরি গেম, লিগ বলেন, নকআউট বলেন, এভরি গেম দে গেভ এভরিথিং। ঘরের শত্রু বিভীষণ কথাটা নিশ্চয়ই শুনেছেন। তামিম ইকবাল চট্টগ্রামের সন্তান, কিন্তু বরিশালের কান্ডারি। টানা দ্বিতীয় শিরোপা জিতে তামিম কি সেই বিভীষণ হবেন, নাকি চট্টগ্রামবাসী নিজের প্রথম শিরোপা উৎসবে ভাসবে, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, শেরেবাংলা, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। গাজা ইস্যুতে রীতিমতো সাংবাদিকদের তোপের মুখে পড়লেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পরদিনই এই ইস্যুতে প্রশ্নমানে জর্জরিত হন তিনি। একাধিক সাংবাদিক জানতে চান গাজায় যুক্তরাষ্ট্র সেনা পাঠাবে কিনা, যদিও ক্যারোলিন জানান এখনও এই বিষয়ে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেননি। গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র কোনো অর্থ সহায়তা দেবে না বলেও জানান তিনি। বলেন তাদের প্রশাসন কেবল এই ইস্যুতে অংশীদারদের সাথে কাজ করবে। This is an out-of-the-box idea. That's who President Trump is. That's why the American people elected him. And his goal is... Good afternoon, everybody. The president has not committed to putting boots on the ground in Gaza, reconstruct this region. And let me just take a step back here, because this is an out-of-the-box idea. জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করলেন এক ফেডারেল বিচারপতি। একে মার্কিন সংবিধান ও 250 বছরের ঐতিহ্যের পরিপন্থী আখ্যা দেন। জানান আইনি মীমাংসা না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে আদেশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে লেগে যেতে পারে কয়েক বছর। 20 জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে স্বাক্ষর করেন নির্বাহী আদেশে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই তারা সন্তান আর মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে না। আগামী 19 ফেব্রুয়ারি সেটি কার্যকর হওয়ার কথা। এর আগে সিয়াটলের এক ফেডারেলের বিচারকও অসাংবিধানিক আখ্যা দিয়ে 14 দিনের জন্য স্থগিত করেন আদেশটি। বৃহস্পতিবার শেষ হবে যার মেয়াদ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।